এই জন্য আমি বলি যে ওই যে আব্রাহাম লিঙ্কনের যে কথাটা আছে, বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল, এটা সম্পূর্ণ ভুল। বরং ডেমোক্রেসি হচ্ছে রাষ্ট্র ব্যবসার ক্ষেত্রে হস্তক্ষেপ তো করবেই না, বরং রাষ্ট্রের ভূমিকা হবে একটা রেফারির মতো, যাতে করে যারা ব্যবসায়ী তারা সুন্দরভাবে ব্যবসাটা করতে পারে। জনগণের কি হলো না হলে এগুলো দেখার বিষয় না। হ্যাঁ, এবং এই কিছু মানুষের স্বার্থের দিকে তাকাই আমেরিকা অন্য রাষ্ট্রকে আক্রমণ করে। এই কিছু মানুষই আমেরিকার যে ফেডারেল রিজার্ভ সিস্টেম, সেই ফেডারেল রিজার্ভ সিস্টেমের মালিক। এই কিছু মানুষই আমেরিকার সমস্ত মিডিয়ার মালিক। ফ্রি মার্কেট, সব মার্কেট ফ্রি হয়ে যাবে, আমার প্রোডাক্ট আমরা দেখবো সামনে, এই জিনিসগুলোই আছে। হ্যাঁ, তারা তারা বলতে চাচ্ছে যে আমাদের আমাদের এখন যে পরিমাণ প্রোডাকশন, এই প্রোডাকশনে আমার নিজের মার্কেটে আমি দিয়ে আমি পারতেছি না, মানে আমেরিকার জনগণের ওই পরিমাণ ভোগের ক্যাপাসিটি নাই। সুতরাং অবশ্যই আমাদের জন্য বাইরের আউটডোর মার্কেট খুলতে হবে। মার্কেট যে খুলবে সহজ সহজ কথায় খুলে দিলা, আর যদি সহজ কথায় কাজ না হয় তখন আমেরিকার মিলিটারি সেখানে যাবে। ঠিক আছে না? এই এখনো তাই হচ্ছে। এবং এই কাজ করার জন্য আমেরিকা যে কাজটা করে, আমরা কয়েকটা উদাহরণ দেখবো সামনে, যে তারা ফলস ফ্ল্যাগ অপারেশন করে, ইনসাইড জব করে। মেক্সিকো দখল করার জন্য নিজেদের কিছু লোক মারিয়ে দিছে, মারিয়ে দিয়ে বলতেছে মেক্সিকান রেবেলসরা এসে আমাদের আমাদের ভূখণ্ডে এসে লোক মারছে। পরবর্তীতে প্রমাণ হলো যে না, ব্যাপারটা এটা না, বরং আমেরিকানরাই প্রথম ওপেন ফায়ার করছে এবং ওই পাশে মেক্সিকান সিভিলিয়ানদেরকে হত্যা করছে। কিন্তু ওরা প্রথমে জনগণের কাছে কি দেখালো? জনগণের কাছে দেখালো যে আমরা আক্রান্ত। চিন্তা করি টুইন টাওয়ার, আমেরিকা কি দেখাচ্ছে সারা পৃথিবীর কাছে? যে উই আর আন্ডার অ্যাটাক, অ্যান্ড উই হ্যাভ দ্য রাইট টু রিভেঞ্জ, টেক রিভেঞ্জ, উই হ্যাভ দ্য রাইট টু ডিফেন্ড আওয়ারসেলফ, ইসরায়েল হ্যাজ দ্য রাইট টু ডিফেন্ড ইটসেলফ, বলে না? কিন্তু আসলে অপারেশনটা কি করছে এখানে দেখলাম আমরা। তারপর আরেক জায়গায় দেখবো আমরা, যখন কিউবা, আহ, আমেরিকা এবং স্পেন যুদ্ধ হয় কিউবাকে কেন্দ্র করে, কিউবা তখন স্পেনের আন্ডারে, তখনও আমেরিকা তার পুরো একটা যুদ্ধ জাহাজ সাথে 300 ক্রু, মানে ডুবে গেছে, ক্রু সব মারা গেছে। পরে যারা হিস্টোরিয়ান তারা বলতেছে যে এটা তো আসলে কি বলা যায় এটাকে, মানে এটা ইনসাইড জব হতে পারে আমেরিকার নিজস্ব। সুতরাং তারা এই যে আহ, মানে কি বলে এটা ফলস ফ্ল্যাগ অপারেশন করা, নিজের লোক নিজের সম্পদের কিছু ক্ষতি করা, আরো কিছু বিষয় আছে। যেমন হচ্ছে আমেরিকা যে কাজটা করে সেটা হচ্ছে আহ, শত্রু, মানে আমেরিকার যে অ্যান্টি, তাকে প্রচুর উস্কানি দেয়, উস্কানি উস্কানি দিতে 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 যখন সে রিটালিয়েট করে, প্রতিশোধ গ্রহণ করে, তখন আমেরিকা এটাকে ওপেন করে দেয়, কাম এন্ড টেক রিভেঞ্জ। এই যখন নিয়ে নিল, এইবার আমেরিকা তখন এটাকে লেজিটিমাইজ করে, বৈধতা দেয়, যে তাহলে পরে আমার এখন আমার ইনভেশনটা আমি এখন করতে পারি, আমি এখন আক্রমণ করতে পারি। জাপানের ক্ষেত্রে হয়েছে, জাপানের পার্ল হারবারে যখন বোমা হামলা করছে, মানে ওই যে আত্মঘাতী বিমান হামলা করছে জাপান, পার্ল হারবারে অ্যাটাক করছে। হ্যাঁ, এর আগে প্রচুর উস্কানি জাপানকে, উস্কানির পর উস্কানি, উস্কানির পর উস্কানি, এগুলো আমরা সামনে আস্তে আস্তে দেখবো আর কি। এবং পরে যখন জাপান অ্যাটাক করে ফেলছে, তখন আমেরিকা বলতেছে উই আর আন্ডার অ্যাটাক, সো আমরা এখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আমরা এখন জয়েন করব, এবং জাপানকে আমরা অ্যাটম অ্যাটম বোমা মারি, যা যা মারি, এগুলো সব বৈধ আমাদের জন্য এখন, কারণ উই আর আন্ডার অ্যাটাক। এবং আমেরিকা, আমরা হচ্ছে একটা, কি বলা যায়, আমরা একটা প্রাউড নেশন। হ্যাঁ, এইসব বিভিন্ন আলাপ টালাপ আছে সামনে। আচ্ছা, তাহলে এটা আমরা দেখলাম যে আমেরিকার একদম শুরু থেকেই সেখানে যারা প্রতাপশালী, যারা সম্পদশালী, যারা ওয়েলদি পিপল, যারা ল্যান্ড ওনার, যারা স্লেভ ওনার, যারা কর্পোরেশনের ওনার, মালিক, এরাই পলিসি মেকিং এ, কনস্টিটিউশন লেখার ক্ষেত্রে, কনস্টিটিউশন রাটিফিকেশন, এই বিষয়গুলোতে এরাই মেইন। 55 জন মধ্যে 40 জন, ঠিক আছে না? কোনোখানে আমরা দেখছি 69%, 70% হচ্ছে এরকম। আচ্ছা, ভোট সবাই দিতে পারতো না আমেরিকার শুরুর দিকে, যখন তারা ডেমোক্রেসির কথা বলতেছে, ভোট সবাই দিতে পারবে না। একটা সার্টেন অ্যামাউন্ট অফ, কে কে দিতে পারবে না? নিগ্রোরা দিতে পারবে না, নিগ্রোরা দিতে পারবে না, নারীরা দিতে পারবে না, তারপর হচ্ছে স্থানীয় লোকাল যারা রেড ইন্ডিয়ান তারা দিতে পারবে না। আর দিতে পারবে না কারা? একটা নির্দিষ্ট অ্যামাউন্টের জমি যার নাই সে দিতে পারবে না, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যার নাই, সম্পদ যার নাই, সে দিতে পারবে না। হ্যাঁ, অন্তত মধ্যবিত্ত না, মধ্যচ্চ উপরে আর কি। হ্যাঁ, উচ্চ মধ্যবিত্ত বা এই ধরনের মানুষদের, এরা হচ্ছে ভোটার। আচ্ছা, তারপরে বলতেছে যে এইখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হলো, এটা আমি মানে ফিলোসফি অফ দ্য ইউনাইটেড স্টেটস, এটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। যখন এনলাইটেনমেন্ট এগুলোর সাথে আমরা পরিচিত, হ্যাঁ, ইউরোপের যে চিন্তার পরিবর্তন, ধর্মের দিক থেকে আস্তে আস্তে ধীরে ধীরে ধর্মহীনতার দিকে ইউরোপের যে একটা যাত্রা, হ্যাঁ, রেনেসা একটা পিরিয়ড আমরা জানি, এনলাইটেনমেন্ট আরেকটা পিরিয়ড। তো এই সময় মানে যে ডমিনেন্ট থট, যেটা ডমিনেন্ট চিন্তাটা হচ্ছে
যে তিনটা জিনিস, মানে লিবারালিজমের জনক বলা হয় জন লককে। লিবারালিজম মানে উদার নৈতিকতা, উদার নীতিবাদ, উদারবাদ। হ্যাঁ, সবকিছুকে ধর্মের দৃষ্টিকোণ থেকে দেখা, ধর্মের ব্যাপারে জোরাজুরি করা, ধর্মের হুকুমগুলোকে চাপায় দেওয়া, এর একটা জিনিস ছিল না আগে। তো এটাকে ইউরোপ চ্যালেঞ্জ করলো, এবং তার কথা হচ্ছে যে মানুষের তিনটা আন আনএলিয়েনেবল না ইনএলিয়েনেবল, যাই হোক, মানুষের কয়েকটা মৌলিক অধিকার আছে যেটার সাথে কোনো, মানে কি বলে এটাকে, অলঙ্ঘনীয় মৌলিক অধিকার আছে। লাইফ, জীবনের নিশ্চয়তা, লিবার্টি, স্বাধীনতা, এবং প্রপার্টি। লাইফ, কার লাইফ, কার জীবন? হোয়াইট পিপল, শ্বেতাঙ্গদের জীবন। তো আমেরিকার যে এই রাষ্ট্রটা কোন দর্শনের উপর ভিত্তি করে দাঁড়ায় আছে, এটা আমরা আলোচনা করতেছিলাম। তো জন লক হচ্ছেন ওই ব্যক্তি। হ্যাঁ, এবং সেখানে ওনার আম, সম্ভবত ক্যারোলিনা রাজ্য বা জর্জিয়া রাজ্যে যে সংবিধানটা, ওটা জন লকের লেখা ছিল, আমি যদি ভুল হয়ে না থাকি। এবং ওইখানে ওনার এই বক্তব্যটা এরকম ছিল যে যদি কোনো মালিকের হাতে, মানে দাসকে পেটানো, এটা মালিকের অধিকার। অথচ উনি কিন্তু স্বাধীনতার বয়ান দিচ্ছে আগে। হ্যাঁ, তারপর হচ্ছে যদি মালিকের হাতে দাস মারা যায় তাহলে মালিকের মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। অথচ একটু আগে কিন্তু উনি লাইফের কথা বলছে। তো এইরকম এই ধরনের মানুষের হাতে তো ইউরোপের যে লিবারালিজম, আজকে আজকে ওয়ার্ল্ডে তো লিবারালিজমের জয় জয়কার, তাই না? এই বিষয়টা আসে আর কি। এবং আমেরিকার যারা ফাউন্ডিং ফাদার্স, তাদের মধ্যে যারা বড় বড় কয়েকজনই হচ্ছে এই জন লকের চিন্তা দ্বারা প্রভাবিত। এবং আমেরিকার কনস্টিটিউশনের মধ্যে ওই সরি ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ওখানে আছে যে জনগণের তিনটা মৌলিক অধিকার, লাইফ, লিবার্টি, প্রপার্টির জায়গায় আসছে হ্যাপিনেস। ঠিক আছে, এই তিনটা জিনিসকে রক্ষা করতে হবে, মানুষের হ্যাপিনেসকে রক্ষা করতে হবে। তাহলে এখন যেটা আমাদের বোঝার বিষয় যে আমেরিকা রাষ্ট্রটা এই দর্শনের উপর, মানে লিবারেলিজমের দর্শনের উপর দাঁড়ায় আছে। আমি যদি আরো সহজ করে বলতে চাই, যে ইসলাম যেরকম একটা শরিয়া দেয় এবং শরিয়া ভিত্তিতে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, যেটা খেলাফা বলি আমরা বা শরিয়া রাষ্ট্র বলি আমরা, সেরকম আমেরিকা হচ্ছে এই লিবারেল দর্শনের প্রথম শরিয়া রাষ্ট্র। দ্বিতীয় শরিয়া রাষ্ট্র হচ্ছে, লিবারেলিজমের দ্বিতীয় শরিয়া রাষ্ট্র হচ্ছে ফ্রান্স। ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে ফ্রান্স প্রতিষ্ঠা হয়েছে। মানে আমাদের যারা ইসলামিস্ট যারা, তাদের বোঝার জন্য আমি এই শব্দটা ব্যবহার করলাম, যে লিবারেলিজম এর যে ধর্মহীন বা খোদাহীন যে ফিলোসফি, এই ফিলোসফির প্রথম প্র্যাকটিক্যাল রাষ্ট্র হচ্ছে আমেরিকা। এবং ওই ফিলোসফি দিয়েই ওই লিবারেলিজম, সেকুলারিজম, লিবারেলিজম, এই বিষয়গুলো, মানে ইউরোপের যে এনলাইটেনমেন্ট দর্শন, এই দর্শনটার উপর ভিত্তি করেই আমেরিকার প্রতিষ্ঠা। এখন এই এনলাইটেনমেন্ট দর্শনটা কাদের কাদের হাতে তৈরি? আমরা যদি লক্ষ্য করি, এই দর্শনের যে মূল ফিলোসফার যারা, রুশো, ভলতেয়ার, তারপর হচ্ছে ইমানুয়েল কান্ট, তারপর হচ্ছে ইংল্যান্ডের যদি দেখি ওখানে জন লক, থমাস হবস, এই ধরনের যারা আছে, এদের মধ্যে অধিকাংশই হচ্ছে তারা কোনো না কোনো ভাবে পুঁজিপতিদের সাথে, হয় সে নিজে পুঁজিপতি, অথবা সে নিজে মালিক, গার্মেন্টসের মালিক, অথবা সে ইনভেস্টর, অথবা সে কোনো না কোনো ভাবে এই এই যে ধরনের যে এই দাস ব্যবসা, উপনিবেশী ব্যবসা ট্যাবসা, হ্যান ত্যান যা যা কিছু ছিল, শোষণমূলক যা যা কিছু ছিল, এইটার সাথে কোনো না কোনো ভাবে তাদের অ্যাসোসিয়েশন আছে। বুঝা গেল? এই ধরনের মানুষদের হাতে ব্যবসার সুবিধার জন্য লিবারালিজমের কথা যদি আমরা বলি, একটা তো লিবারালিজম ফিলোসফির দিক থেকে লিবারালিজম, দুই নম্বর হচ্ছে ইকোনমিক্সের দিক থেকে লিবারেল অর্থনীতি। লিবারেল অর্থনীতি কি? যে রাষ্ট্র উদারনৈতিক হবে, রাষ্ট্র ব্যবসার ক্ষেত্রে হস্তক্ষেপ তো করবেই না, বরং রাষ্ট্রের ভূমিকা হবে একটা রেফারির মতো, যাতে করে যারা ব্যবসায়ী তারা সুন্দরভাবে ব্যবসাটা করতে পারে, যারা পুঁজিপতি তারা যেন সুন্দর করে পুঁজির যে অবাধ ফ্লো, এই ফ্লোটা যে নিজের দিকে, ব্যবসাটা যে পুরোটা নিজের সেন্ট্রিক, পুঁজিকে যে আরো বেশি বেশি বাড়াতে থাকা, জনগণের কি হলো না হলো এগুলো দেখার বিষয় না। হ্যাঁ, এইটা রাষ্ট্র টিকায় রাখবে। এবং এই জন্য প্রচুর আলাপ আছে এটার জন্য, যে গণতন্ত্র, ডেমোক্রেসি এবং ক্যাপিটালিজম দুইটা একসাথে ডেভেলপ করছে, হাত ধরাধরি করা চলে, দুটো একজনের ভাই। এই জন্য আমি বলি যে ওই যে আব্রাহাম লিঙ্কনের যে কথাটা আছে, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, এটা সম্পূর্ণ ভুল। বরং ডেমোক্রেসি হচ্ছে বাই দ্য ক্যাপিটালিস্ট, ফর দ্য ক্যাপিটালিস্ট, অফ দ্য ক্যাপিটালিস্ট। এবং এই পুরো বইয়ের যদি আমরা পড়ি, এটাই আমরা দেখতে পাবো যে সমস্ত পলিসি, সমস্ত কিছু জনগণের সুবিধার জন্য করা হয় নাই, বরং কাদের সুবিধার জন্য করা হয়েছে? এই যে 3%, এই যে 10%, এই যে 69% যারা সিগনেটরি যারা,
এই যে যারা এই কিছু মানুষের স্বার্থের দিকে তাকায় সমস্ত কিছু করা হয়। হ্যাঁ, এবং এই কিছু মানুষের স্বার্থের দিকে তাকাই আমেরিকা অন্য রাষ্ট্রকে আক্রমণ করে। এই কিছু মানুষের স্বার্থে এই কিছু মানুষই আমেরিকার যে ফেডারেল রিজার্ভ সিস্টেম, সেই ফেডারেল রিজার্ভ সিস্টেমের মালিক। এই কিছু মানুষই আমেরিকার সমস্ত মিডিয়ার মালিক। এই কিছু মানুষই আমেরিকার সমস্ত, আমরা আস্তে আস্তে দেখব যে বিশাল রাষ্ট্র আমেরিকা, হ্যাঁ, এটার মূল তো একটা কানেক্টিভিটি ছাড়া তো একটা রাষ্ট্র উন্নতি করতে পারবে না। সেই সময় রেল রোড কোম্পানি, এই রকফেলার্স, এদের রেল রোড কোম্পানি, তারপর হচ্ছে আপনার একটা নাম বারবার আসছে, জেপি মর্গানের রেল রোড কোম্পানি, তারপর হচ্ছে আমেরিকান স্টিল কোম্পানি, এই এদেরই, রকফেলার্সের আছে, এরও আছে। হ্যাঁ, এইগুলার এই সবকিছুকে কিভাবে আরো সুবিধা দেওয়া যায়, আরো ঋণ দেওয়া যায় স্বল্প ইয়েতে, হ্যাঁ, কিভাবে এদেরকে আরো সরকারের পক্ষ থেকে আরো সাবসিডি দেওয়া যায়, ভর্তুকি দেওয়া যায়, কিভাবে এদেরকে সরকারের পক্ষ থেকে আরো সরকারি খাস জমি বরাদ্দ করা যায়। ইন্ডিয়ানদেরকে সরাই দিতে থাকে, আর্মি দিয়ে সরাই দেয়, হ্যাঁ, হুমকি ধামকি দিয়ে সরাই দেয়, চুক্তি করে সরাই দেয়, রাষ্ট্র কিনে নেয় জমি অল্প দামে, দাদন প্রথা সরাই দেয়। আর ওই জমি এই রেল রোড কোম্পানিগুলোকে লক্ষ লক্ষ একর জমি এদেরকে ভর্তুকি দিয়ে দেয়, এদেরকে মানে বরাদ্দ করে দেয়। তাহলে আমেরিকার সব পুরা ইয়েটাই এদের দিকে লক্ষ্য করে। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে ব্যাপকভাবে মাইগ্রেশন হতে থাকে। হ্যাঁ, ব্যাপকভাবে মাইগ্রেশন হতে থাকে। মাইগ্রেশন করার জন্য ইউরোপেও প্রচুর প্রপাগান্ডা চলতে থাকে। ইউরোপে যে প্রপাগান্ডাটা চলে সেই সময়, সেটা হচ্ছে যে আটলান্টিক মহাসাগরটা পার হইলেই একটা বেহেশত। আমেরিকাটাকে বিভিন্ন ভাবে তাদের সামনে, হ্যাঁ, খালি কাজ আর কাজ, চাকরি আর চাকরি, সুখ আর সুখ, শান্তি আর শান্তি। তো আমেরিকার যারা গরিব, ইউরোপের যারা গরিব মানুষ, যারা জমিদারদের অত্যাচারে নিষ্পেষণে জর্জরিত, এরা তখন আস্তে আস্তে সব এই পাশে মাইগ্রেট করতে থাকে। এবং এরা এই পাশে আসার পর দেখে যে এরা আগেও প্রজা ছিল, এখনো প্রজা। হোয়াইট পপুলেশন, দাসের কথা তো বাদই দিছি, দাসরা তো আসলে কোনো কাতারেই পড়ে না, তাই না? এখানে একটা সুন্দর কথা বলছেন এই লেখক, বলতেছে যে প্রিমডার্ন টাইমে, আগের যুগে, মানে এই যে জনগণের উপর জুলুম অত্যাচার বা সম্পদের যে বৈষম্য, এটা তৈরি করা হইতো ফোর্সের মাধ্যমে, পেশি শক্তির মাধ্যমে, তাই না? কিন্তু মডার্ন টাইমসে এক্সপ্লয়টেশন ইজ ডিসগাইজড অ্যান্ড অ্যাকমপ্লিশড বাই ল। এই সম্পদের যে ইয়েটা, বৈষম্য, এটা তৈরি করা হয় আইনের মাধ্যমে। এবং দেখা যায় কিসের মতো? নিউট্রালিটি অ্যান্ড ফেয়ারনেস। দেখা যায় নিউট্রালিটি অ্যান্ড ফেয়ারনেস। উনি পরে আলোচনা করছে যে দাসদের যে জীবন ছিল আর দাসপ্রথা বাতিল হওয়ার পরে তাদের যে জীবন, এই দুটোর মধ্যে খুব বেশি পার্থক্য নাই। হ্যাঁ, শুধু আগে দাসদেরকে মালিকই খাওয়াইতো, মালিকই পড়াইতো। আর এখন দাসদেরকে মালিক খাওয়ায় না, পড়ায় না, মালিক বেতন দিয়ে দেয়। এবং দাস মনে করে আমি স্বাধীন। কিন্তু বেতন যা দেয় তাতে ওর আগে যে খাওয়া পড়া, দাস অবস্থায় সে যে খাওয়া পড়া করতো, ওই পরিমাণ হয়, ওটা হয় না। বোঝা না ব্যাপারটা? মানে নিউট্রালিটি অ্যান্ড ফেয়ারনেস। সে মনে করতেছে আমি স্বাধীন, সে মনে করতেছে রাষ্ট্র নিরপেক্ষ, সে মনে করতেছে যে আমি দেখিস একদিন আমি উন্নতি করতে পারবো। কিন্তু এমন ভাবে সিস্টেমটা তৈরি করা আছে যাতে করে সে কখনোই উন্নতি করতে পারবে না। সে বাঁচতে পারে, কোনো মতে টিকে থাকা, বেঁচে থাকাই তার জন্য, বাচ্চা কাচ্চা পড়াশোনা করানো তো দূরের কথা। হুম, আচ্ছা, এরপরে তো দেখা যায়, এটা আমি পরে মিলাইছি, যে প্রচুর পরিমাণে ক্রাইসিস, 1800 সালের শেষের দিকে প্রচুর ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, প্রচুর ক্রাইসিস তৈরি হচ্ছে, সেটা সাধারণ মানুষের ক্ষেত্রে। কিন্তু যারা আসলে সম্পদশালী পুঁজিপতি, এই ক্রাইসিস তাদেরকে কোনো টাচ করতেছে না। কিছু কিছু মানে কিছু ফ্যামিলির নাম উনি নিছেন। একটা হচ্ছে অ্যাস্টর্স ফ্যামিলি, ভ্যান্ডারবিল্টস ফ্যামিলি, রকফেলার্স ফ্যামিলি, মর্গেন্স ফ্যামিলি, এবং আমেরিকার যত অর্থনৈতিক ধসই নাম না কেন, এই কিছু পরিবার যারা আছে এরা তাদের উন্নতি করতেই থাকে, এদের কোনো সমস্যা কখনোই হয় না। ঠিক আছে? এই আমেরিকার যে প্রচন্ড অর্থনৈতিক ক্রাইসিস, বা কি বলে এটাকে, মহামন্দা, অর্থনৈতিক মন্দার মধ্যেও কার্নেগি নামে একটা ফ্যামিলি আছে, তারা স্টিল মার্কেটটা ক্যাপচার করে ফেলছে। রকফেলার্স মানে অয়েল, খনিজ তেলের যে মার্কেটটা, এই মার্কেটটা ক্যাপচার করে ফেলছে। তার মানে এদের কখনোই এই অর্থনৈতিক মন্দা এদেরকে কখনোই টাচ করে না। আমেরিকা এত বড় একটা দেশ, এর পুরা যে রেল রোড, এই পুরা রেল রোডটা মানে 6টা কোম্পানি দখল করে ফেলছে, 6টা কোম্পানি। তার মধ্যে 4টা কোম্পানি
মর্গান হচ্ছে মালিক, এই জেপি মর্গান তার মালিক। এদের কি কি আছে এখন? এদের এখন বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আছে, এদের এখন মিলিয়ন একর্স জমি আছে। বোঝা গেছে? এই জমিটা কে বরাদ্দ দিছে? আমেরিকার কংগ্রেস এদেরকে বরাদ্দ দিছে। এই বরাদ্দ পাওয়ার জন্য এদেরকে ব্রাইবিং করা লাগছে, তাই না? এদেরকে কিছু স্বার্থ দেওয়া লাগছে। সুতরাং আমেরিকা রাষ্ট্রটা একটা মূলত চালায় হচ্ছে কারা? এই এরা, এই পুঁজিপতিরা। আচ্ছা, বলতেছে যে 6টা সিস্টেমের মধ্যে 4টা হচ্ছে মর্গানের, আর দুইটার মালিক হলো কুন এন্ড লোয়েব নামে একটা ব্যাংক আছে, একটা ব্যাংকিং ব্যাংকার গোষ্ঠী আছে, এই কুন এন্ড লোয়েবের। ঠিক আছে? এরপরে উনি মর্গান এবং রকফেলারদের অনেক বিবরণ টিবরণ দিছে, তারা কিভাবে এত উন্নতি করলো এগুলো আলোচনা করছে। হ্যাঁ, কার্নেগি ফ্যামিলি কিভাবে ইয়ে করলো এটা আলোচনা করছে। ঠিক আছে? কিভাবে রকফেলার রকফেলার ছিল একজন বই বিক্রেতা, বই বিক্রেতা থেকে সে আস্তে 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 তেলের দিকে চলে আসলো। তেলে আসার পরে সে সমস্ত অয়েল রিফাইনারি গুলো সে কন্ট্রোল করতো। স্ট্যান্ডার্ড, তার কোম্পানির নাম ছিল স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি। ঠিক আছে? এবং পরবর্তীতে সে ব্যাংকারও হয়ে ব্যাংকিং সেক্টরে চলে আসলো। ব্যাংকের নাম হচ্ছে ম্যানহাটন ব্যাংক। এবং আস্তে আস্তে তার যত আয়রন, কপার, কয়লা, শিপিং, ব্যাংকিং সব সেক্টরে মানে এরাই সব, এদেরই সব। অ্যান্ড্রু কার্নেগি একটা, আরেকজন আছে জন রকফেলার। আচ্ছা, সো ইট ওয়েন্ট ইন্ডাস্ট্রি আন্ডার আফটার ইন্ডাস্ট্রি, এফিশিয়েন্ট বিজনেসম্যান, তারা বিল্ডিং এম্পায়ার্স। হ্যাঁ, কম্পিটিশন বন্ধ করে দিচ্ছে, যারা কেউ কম্পিটিটর না থাকে, আমি আমি ই হয়ে যায়, মেনটেন করতেছে তারা হাই প্রাইস, কিপিং ওয়েজেস লো। হাই প্রাইস মেনটেন করতেছে, আবার যারা শ্রমিক তাদের বেতনটা যেন লো থাকে সেটাও তারা মেনটেন করতেছে। হ্যাঁ, ইউজিং গভর্নমেন্ট সাবসিডিজ, এই চলতেছে আর কি। ইন্টারন্যাশনাল হারভেস্টার নামে একটা কোম্পানি ছিল, সে যত ফার্ম মেশিনারি, ফার্মিং এর জন্য যত ধরনের মেশিনপত্র দরকার হয়, এই সবকিছুর 85% সে একাই সাপ্লাই দিত। তাহলে আমরা এখন আলোচনা করতেছি আমেরিকান ক্যাপিটালিজম, ডেভেলপমেন্ট অফ আমেরিকান ক্যাপিটালিজম কিভাবে হচ্ছে। এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে এগুলো সবই নিজেদের মধ্যে ইন্টারলকিং নেটওয়ার্ক। এ ওর মায়ের বিয়ে করছে, ও তমুকের মেয়ের অমুকের জামাই, অমুকের এই অমুকের সেই, প্রত্যেকে আবার নিজেরা ইন্টারকানেক্টেড। এই কিছু ফ্যামিলি নিজেরা ইন্টারকানেক্টেড এবং ইন্টার ম্যারিড, নিজেদের মধ্যে নিজেরা বিয়ে করে, এই কিছু পরিবার। এবং এখানে একটা নিয়ে আসছে একটা সিনেট রিপোর্টে, যে আমেরিকার এই অবস্থায় যখন আমেরিকান ক্যাপিটালিজম রাইজ হচ্ছে, সেই সময় মর্গ্যান, জেপি মর্গ্যান 48টা কোম্পানির মালিক এবং রকফেলার 37টা কর্পোরেশনের মালিক। বুঝা গেছে? এই মানুষগুলোই সব নিয়ন্ত্রণ করে। এবং আমরা যদি এই পাশে সাইড বাই সাইড আমরা যদি রাখি যে আমেরিকার যে ফেডারেল রিজার্ভ সিস্টেম এটা কিভাবে তৈরি হলো, এইটা তৈরি হলো এর পিছনে রাষ্ট্রের কিছু শেয়ার থাকে এবং মেজরিটি শেয়ার থাকে কিছু প্রাইভেট ব্যাংকের। এটা একটা প্রাইভেট ব্যাংক, রাষ্ট্রের কিছু একজন দুইজন হয়তো ইয়ে থাকে, প্রতিনিধি থাকে, কিন্তু মূলত এটা প্রাইভেট ব্যাংক। এবং এটা হচ্ছে এই যে ব্যাংকার যারা এই যে বিপুল পরিমাণ প্রপার্টি করছে, ব্যাংকিং সেক্টর যারা, তো যাদের ব্যাংক মালিক, এই ব্যাংক মালিকদের বিভিন্ন পর্যায়ের শেয়ার এখানে আছে, এটা প্রাইভেট ব্যাংক। এই মানুষগুলোই দুনিয়া চালায়, এই ফিনান্সিয়ারই দুনিয়া চালায়। আমরা এপিস্টেইন কয়েকদিন আগে দেখছি। এপিস্টেইন কে? জেফ্রি এপিস্টেইন। এ কি? এ একজন ফিনান্সিয়ার। ফিনান্সিয়ার মানে এর প্রচুর টাকা, এ গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় সে গভর্নমেন্ট বন্ড কিনে রাখছে বা বিভিন্ন জায়গায় সে ইনভেস্ট করে। তা ইনভেস্ট যখন আমি করছি, আমি লাভ নিব না? লাভ নিতে হবে কিনা আমার? এই লাভ পাওয়ার জন্য তারা যা করা দরকার, সরকারের যে বডি দিয়ে যাকে যেটা করানো দরকার সেটাই করবে। আক্রমণ করাবে অন্য দেশ। হ্যাঁ, নিজের যার তেল কোম্পানি আছে সে কি করবে? ইরাক আক্রমণ করে ইরাকের তেল ফিল্ডগুলো দখল নিবে। এটা বোঝা সহজ। ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। এবং ডেমোক্রেটস এন্ড রিপাবলিকান তাদের ন্যাশনাল পলিসি সেম। ন্যাশনাল পলিসির মধ্যে কোনো ধরনের কোনো, কারণ ডেমোক্রেট ক্ষমতায় আসুক রিপাবলিকান ক্ষমতায় আসুক, ক্ষমতায় আনতেছে কে? ওরাই। ওই যে এদেরকে আমরা একটা নাম দেই, সুন্দর একটা নাম দেই, এপস্টেইন নেটওয়ার্ক, বোঝানোর জন্য। পুঁজিপতিদের ক্যাপিটালিজম বোঝানোর জন্য এপস্টেইন নেটওয়ার্ক। এপস্টেইন নেটওয়ার্ক এদের ক্ষমতায় আনতেছে। সে ডেমোক্রেটই আসুক আর রিপাবলিকানই আসুক, যে এদেরকে বেশি ফ্যাসিলিটি দিবে সে পরের টার্মে ক্ষমতায় আসবে। শেষ। বোঝার সহজ। আর যে ফ্যাসিলিটি দিবে না তাকে আমি সরাই দিব, পরের টার্মে আমি অন্য কাউকে নিয়ে আসবো। আচ্ছা, দেখে কি অবস্থা, যে ক্লিভল্যান্ড ভোট হয়, ভোট তো ব্যাপার না, ক্যালকুলেশন হচ্ছে ব্যাপার। তোমরা সবাই ভোট দিলা, আমি এখানে ক্যালকুলেশন এসে সবাই লেভেল করে দিলাম, তাতে কার কি যায় আসে? কোন কিছু যায় আসে? মানে কিছু হলো তাতে?
যে ভোট ইলেকশন ইঞ্জিনিয়ারিং যা যাই যাই বলে তাই ক্যালকুলেশন তো আমি করবো। তুমি আর তোমার 14 গোষ্ঠী মিলে ভোট দাও। এই ভেরি গুড। ভোট হচ্ছে তোমার মধ্যে একটা ফলস পারসেপশন অফ অটোনমি, যে আমি ক্ষমতার উৎস, আমার হেভি ক্ষমতা, এইটুকুর জন্য। কিন্তু আসলে তো তুমি কিছুই না, সব তো ক্যালকুলেশন। আচ্ছা, কোথায় ছিলাম? এই যে বলতেছিলাম যে পলিসি দেখো কেমন, খুবই 1887 সালে 87 সালে কৃষকদেরকে দেওয়ার জন্য একটা একটা ভর্তুকি $1,00,000। $1,00,000 মানে আজকে ওই সময় 1857 সালে $1,00,000 মানে এখন 10-15 বিলিয়ন ডলার, এরকম $10 বিলিয়ন এরকম হবে আর কি। মানে আমি জাস্ট আন্দাজে বললাম আর কি। কৃষকদেরকে দেওয়ার জন্য $1,00,000 একটা প্রচন্ড খরার মধ্যে তাদেরকে বিনামূল্যে বীজ সরবরাহ করব আমরা। এই জন্য $1,00,000, মাত্র $1,00,000 একটা ভর্তুকি বরাদ্দ, এটা প্রেসিডেন্ট স্টপ করে দিল। দিয়ে ওই একই বছর প্রেসিডেন্ট ক্লিভল্যান্ড, সে ইউজড হিজ গোল্ড সারপ্লাস টু পে অফ ওয়েলদি বন্ড হোল্ডার্স, যারা সম্পদশালী, যারা বন্ড হোল্ডার, যারা গভর্নমেন্ট বন্ড কিনে রাখছে, যারা $28 থেকে $100 পর্যন্ত ভ্যালু অফ ইচ বন্ড, এদেরকে $45 মিলিয়ন গিফট তাদেরকে দিচ্ছে। বন্ড হোল্ডার যারা, কৃষকদের $1,00,000 ভর্তুকি আমি ক্যান্সেল করে দিলাম, আর $45 মিলিয়ন দিলাম কাদেরকে? বন্ড হোল্ডারদেরকে গিফট হিসেবে। তাহলে কাদের এই সরকার? কাদের এই সরকার? কি পিপলের, জনগণের সরকার? কে সরকার এটা? পুঁজিপতিদের সরকার। যে পুঁজি ইনভেস্ট করতে পারবা সে অনেক কিছু পাইবা, আর যে খাটুরে তুমি কিছুই পাবা। ঠিক আছে, এই হচ্ছে এই রাষ্ট্রটার ইতিহাস। আমরা ইতিহাসটা কেন আলোচনা করতেছি? যাতে আমি আমেরিকার চরিত্রটা বুঝতে পারি, এবং আমেরিকা ধ্বংস হওয়া ছাড়া, আমেরিকা টুকরা টুকরা হওয়া ছাড়া, এবং আমেরিকার জনগণ মানে একদম মানে কি বলা যায়, দারিদ্রের নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে, এই অবস্থা ছাড়া এই পৃথিবীর কোনো মুক্তি সম্ভব না। এই দেশটাকে ধ্বংস হইতে হবে, নাহলে পরে এই পৃথিবী মুক্তি পসিবল না। এবং এখানে সবাই আছে, এখানে মানে এই যে অবিচারের মধ্যে সবাই, সুপ্রিম কোর্টের বিচারকদের কথা আসছে, হ্যাঁ, যে তারা সুপ্রিম কোর্টের বিচারক কারা? জাস্টিস স্যামুয়েল মিলান নামে একজনের কথা আসছে। সুপ্রিম কোর্টের বিচারক কারা হচ্ছে? যারা মানে রেল রোড কোম্পানিগুলা, এটা বলে আলোচনা করলাম না, রেল রোড কোম্পানিগুলো কাদের? এই রেল রোড কোম্পানিগুলার অ্যাডভোকেট হিসেবে 40 বছর ধরে সার্ভিস করছে রেল রোডের এখানে, এই লোকটাকে জাস্টিস বানাইছে। বুঝতে পারছো ব্যাপারটা? যেমন কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে হলো? একটা সোয়েটার কোম্পানির মালিক, ইউনুস সরকার চলে যাওয়ার পর একটা সোয়েটার কোম্পানির মালিক বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছে। তাহলে একটা সরকারি পোস্টে আমি বসাচ্ছি কাকে? একজন ক্যাপিটালিস্টকে বসাচ্ছি, ক্যাপিটালিস্টকে। তাহলে সে যে পলিসি করবে এটা কার পক্ষে যাবে ভাই? বোঝা সহজ তো। তাহলে এই যে যারা বছরের 40 বছর ধরে একটা কর্পোরেশনের নিজস্ব আইনজীবী হিসেবে সে কাজ করছে, এই মানুষটাকে আমি যখন জাস্টিস বানাবো, তখন এর জাস্টিস কোন দিকে যাবে? ভাই এটা খুব সহজ বোঝা। সার্টেন ব্যাকগ্রাউন্ডের মানুষ এই সমস্ত জায়গাগুলোতে গেছে। ঠিক আছে, এই যে চমৎকার। এখন আমেরিকার শিক্ষা ব্যবস্থা আসছে উনি। শিক্ষা ব্যবস্থা তুমি কার? শিক্ষা ব্যবস্থা, আমরা তো যে কোনো জিনিস পাঠ্যপুস্তকে কোনো বানান থাকলে ওটাই কারেক্ট, পাঠ্যপুস্তকে কোনো ইনফরমেশন থাকলে ওটাই কারেক্ট, আমরা তো একটা বাই ডিফল্ট ধরে নেই, তাই না? এখন আমেরিকার কি হচ্ছে আমরা একটু দেখি। আমেরিকার একজন একজন ব্যক্তি, তার নাম রাসেল কনওয়েল। রাসেল কনওয়েল, উনি একজন মিনিস্টারও ছিল। উনি একটা বই উনি উনি একটা লেকচার দেন, একটা বেস্ট সেলিং বই আছে ওনার। বইটার নাম হচ্ছে একর্স অফ ডায়মন্ড, মানে একর একর ডায়মন্ড, একর একর হীরা, একর্স অফ ডায়মন্ড। এবং এটার উপর উনি আমেরিকার বিভিন্ন জায়গায় প্রচুর লেকচার দিছে এই বইয়ের উপরে। এই বইয়ের মূল বক্তব্য হচ্ছে তুমি তুমি তোমার ভাগ্য নিজেই করে নিতে পারো। ওই যে সুলাইমান শোকন টাইপের মোটিভেশন। তুমি তোমার ভাগ্য, তুমি নিগ্রো, সমস্যা নাই, তুমি তোমার ভাগ্য নিজেই করতে পারো। তুমি এনিওয়ান কুড গেট রিচ ইফ হি ট্রাইড হার্ড এনাফ। এই কথাটা সত্যি না মিথ্যা? এই কথাটা কি?
এ কথাটা মিথ্যা না? এ কথাটা মিথ্যা। এটা উনি করে, এবং পরবর্তীতে এই ব্যক্তি পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি আছে টেম্পল ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা। তারপর হচ্ছে আজকে যে ইউনিভার্সিটি অফ শিকাগো, এই শিকাগোর ইউনিভার্সিটির একজন ডোনার হচ্ছেন রকফেলার। তারপর হচ্ছে আহ, আচ্ছা, এরকম প্রত্যেকটা ক্যাপিটালিস্টই তারা কোনো না কোনো ইউনিভার্সিটির সাথে সংযুক্ত। তারপর আমরা জানি যে আজকে খুব বিখ্যাত একটা আছে জন হপকিন্স ইউনিভার্সিটি, জন হপকিন্স। এবং আমাদের মেডিকেল সায়েন্সের যত রিসার্চ হয় তার মধ্যে বিশেষ করে পাবলিক হেলথ, হ্যাঁ, বিভিন্ন টিকা মিকা হাবি জাবি এই সেই যত রিসার্চ, এইগুলো অধিকাংশ রিসার্চই সব বড় বড় রিসার্চ, অধিকাংশ রিসার্চ বলবো না আমি, বড় বড় প্রজেক্ট যেগুলো গোটা পৃথিবীর ইকোনমিকে চেঞ্জ করে দেয়, এইরকম রিসার্চগুলো এই জন হপকিন্স থেকে হয়। বোঝা গেছে জন হপকিন্স কি জিনিস? পাবলিক হেলথে এটা সবচাইতে বড় ইউনিভার্সিটি মানে বলা হয় আর কি জন হপকিন্সকে। এই জন হপকিন্স ওয়াজ ফাউন্ডেড বাই এ মিলিয়নিয়ার মার্চেন্ট, একজন বণিক, তার নাম কি? কর্নেলিয়াস ভ্যান্ডারবিল্ট। ভ্যান্ডারবিল্ট ফ্যামিলি একটু আগে আমরা পড়ে আসছি, ওই ভ্যান্ডারবিল্ট ফ্যামিলি দিয়ে এইটা। তারপর হচ্ছে এজরা কর্নেল, কর্নেল ইউনিভার্সিটি, এজরা কর্নেল যিনি, যেই শিল্পপতি, ওনার নামে একটা ইউনিভার্সিটি আছে কর্নেল ইউনিভার্সিটি। তারপর হচ্ছে জেমস ডিউক, ডিউক ইউনিভার্সিটি নামে একটা ইউনিভার্সিটি আছে, এগুলো কিন্তু সব বড় বড় ইউনিভার্সিটি আমেরিকার। তারপর হচ্ছে লেল্যান্ড স্ট্যানফোর্ড, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি একটা আছে, এটা দর্শনের জন্য সবচেয়ে ভালো ইউনিভার্সিটি। তাহলে এই ইউনিভার্সিটি গুলা তৈরি কাদের হাতে? তাহলে ইউনিভার্সিটি গুলো কি প্রোডাকশন করবে? বোঝা গেছে ব্যাপারটা? তার মানে শিক্ষা ক্ষেত্রটা তারা একচেটিয়া, তারা নিজেদের ইয়ে করে রাখছে। এবং এটা এখান থেকে তারা কি করে, এখান থেকে তারা দিজ এডুকেশন ইনস্টিটিউটস, এখান থেকে তো ফ্রি থিঙ্কার তৈরি হবে না, তৈরি হবে এখান থেকে, এখানকার যে কারিকুলাম, এখানকার যে পাঠদান ব্যবস্থা, এখানকার যে সিস্টেম, যে পরিবেশ, এখান থেকে ওই মানুষেরাই তৈরি হবে যারা এই ক্যাপিটালিস্টদের পক্ষে বক্তব্য তৈরি করবে, ক্যাপিটালিস্টদের পক্ষে দর্শন ডেভেলপ করবে, ক্যাপিটালিস্টদের পক্ষে ইয়ে করবে। ওই রিসার্চই হবে যেটা যেটা পুঁজিপতিদের কাজে আসে। জনগণের স্বাস্থ্য কি হোক না হোক এগুলো আমার দেখার বিষয় না তো ভাই, আমি তো রিসার্চ তৈরি করব, আমি তো জ্ঞান উৎপাদন করব নিজের মতো করে, ঠিক আছে? আচ্ছা, বলতেছে দে ট্রেইন দ্য মিডল ম্যান অফ আমেরিকান সিস্টেম, দ্য টিচার্স, ডক্টরস, লয়ার্স, অ্যাডমিনিস্ট্রেটর্স, ইঞ্জিনিয়ার্স, টেকনিশিয়ানস, পলিটিশিয়ানস, যারা কি করবে? কিপ দ্য সিস্টেম গোয়িং, যারা এই সিস্টেমটাকে টিকায় রাখবে। টু বি লয়াল বাফার্স এগেনস্ট ট্রাবল। লয়াল বাফার, একটা হচ্ছে শিল্পপতি আর একটা হচ্ছে শ্রমিক, এই দুইয়ের মাঝখানে একটা শ্রেণী তৈরি করতে হবে না, যে মধ্যবিত্ত কেবল বললো, এই মধ্যবিত্ত শ্রেণীটা তৈরি করা হচ্ছে এই ইউনিভার্সিটিগুলোর কাজ, যারা ওদেরকে নিরাপদ রাখবে, ক্যাপিটালিস্টদেরকে নিরাপদ রাখবে। বুঝা গেল? আচ্ছা,